জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হলেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। সমর্থন পেয়েছেন ৯৯ দেশে। আদালতে আসামি সোহেল রানার নৃশংসতার বর্ণনা দিলেন শিশু রামিসার বাবা। ১৬ জনের সাক্ষ্য গ্রহণ, সর্বোচ্চ শাস্তি চায় পরিবার। স্থবির দুদকের কার্যক্রম, খালিদ চেয়ারম্যান ও কমিশনারের পদ। ২.৫ মাসের বেশি অনুসন্ধান করেনি নতুন কোনো মামলায়। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে অসহনীয় নিম্ন ও মধ্যবিত্তের জীবনযাত্রা। আসন্ন বাজেটে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণই সরকারের জন্য বড় চ্যালেঞ্জ। অকেজো হয়ে আছে ৮৯০ কোটি টাকা ব্যয় নির্মিত হবিগঞ্জের শাহচি বাজার বিদ্যুৎ কেন্দ্র। উৎপাদনে যেতে পারেনি এক দশককেও। ইরানের কেশমদ্বীপে যুক্তরাষ্ট্রের হামলার জবাবে যুক্তরাষ্ট্রের পঞ্চম নৌবহর সদর দপ্তরে হামলা ইরানের। মোজতবা খামেনি জীবিত বলছে ওয়াশিংটন। এবং আজ নারী সাফের ফাইনালে যাওয়ার মিশনের নামে বাংলাদেশ, প্রতিপক্ষ নেপাল। বিকেলে ভারতের গোয়ায় ম্যাচ শুরু। এবারে বিস্তারিত। জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। নিউ ইয়র্কে অনুষ্ঠিত ভোটে সাইপ্রাসের প্রার্থীকে পরাজিত করে তিনি মর্যাদাপূর্ণ পদে জয়ী হয়েছেন। এরই মধ্য দিয়ে দীর্ঘ ৪ দশক পর আবারও জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির আসনে বসেছেন বাংলাদেশের প্রতিনিধি। জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত নির্বাচনে সদস্য রাষ্ট্রগুলোর ১৯০ ভোটের মধ্যে ৯৯ ভোট পেয়েছেন বাংলাদেশের প্রার্থী খলিলুর রহমান। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী সাইপ্রাসের আন্দ্রেস কাকাউরিস পেয়েছেন ৯১ ভোট। ৮ ভোটের ব্যবধানে জয় নিশ্চিত করেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী। নির্বাচনের ফল ঘোষণা করেন জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনের সভাপতি আনালেনা বেয়ারবক। এ সময় উপস্থিত ছিলেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস সহ বিভিন্ন দেশের কূটনীতিকরা। ফলাফল ঘোষণার পর খলিলুর রহমানকে কৃতজ্ঞতা প্রকাশ করতে দেখা যায়। আমি প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই। তিনি আমাকে এ পদে মনোনয়ন দিয়েছেন এবং পুরো সময় জুড়ে সমর্থন দিয়েছেন। দেশের জনগণের প্রতি আমি গভীরভাবে কৃতজ্ঞ। তাদের সমর্থন ও শুভকামনা আমাকে অনুপ্রাণিত করেছে। একই সঙ্গে আমার দলের সদস্যদের অসাধারণ পরিশ্রম, নিষ্ঠা ও অবদানের জন্য তাদেরকেও আন্তরিক ধন্যবাদ জানাই। এই অর্জন আমাদের সবার। এ জয়ের মধ্য দিয়ে দ্বিতীয়বারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে নির্বাচিত হলেন বাংলাদেশের প্রতিনিধি। এর আগে ১৯৮৬ সালে সাধারণ পরিষদের ৪১তম অধিবেশনের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন বাংলাদেশের সাবেক পররাষ্ট্রমন্ত্রী হুমায়ুন রশিদ চৌধুরী। ৪ দশক পর আবারও সেই গৌরব ফিরিয়ে আনলো বাংলাদেশ। আঞ্চলিক পালাক্রম অনুযায়ী এবারে সভাপতি পদটি এশিয়া প্রশান্ত মহাসাগরীয় গ্রুপের জন্য নির্ধারিত ছিল। আগামী ৮ সেপ্টেম্বর শুরু হবে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন এবং ২২ সেপ্টেম্বর বিশ্ব নেতাদের অংশগ্রহণে শুরু হবে উচ্চ পর্যায়ের সাধারণ বিতর্ক। কূটনৈতিক বিশ্লেষকদের মতে এই বিজয় আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের অবস্থানকে আরও শক্তিশালী করবে। একই সঙ্গে বৈশ্বিক বিভিন্ন ইস্যুতে বাংলাদেশের নেতৃত্ব ও অংশগ্রহণের নতুন সুযোগ তৈরি করবে। আলী আক্কাস, আকাশ, নিউজ ডেস্ক, দেশ টিভি। জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হয় পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার নিজের ভেরিফাইড ফেসবুক ওয়ালে অভিনন্দন জানিয়ে পোস্ট করেন তিনি। এ সময় তিনি লেখেন, এই অর্জন বিশ্বমঞ্চে বাংলাদেশের ক্রমবর্ধমান অবদান এবং ভাবমূর্তির প্রতিফলন। প্রধানমন্ত্রী বিশ্বাসের সঙ্গে লিখেছেন, খলিলুর রহমান অত্যন্ত গৌরবের সাথে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন এবং বহুপাক্ষিক ও যৌথ চ্যালেঞ্জগুলো মোকাবেলায় পারস্পরিক যোগাযোগ, সংলাপ ও সহযোগিতা আরও জোরদার করবেন। নতুন এই দায়িত্বে তার সর্বাঙ্গীন সাফল্য কামনাও করেন তিনি। রাজধানীর পল্লবীতে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। মঙ্গলবার সকালে আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না খাতুনের উপস্থিতিতে ঢাকার মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে শুরু হয় সাক্ষ্য গ্রহণ। এদিন রামিসার বাবা আব্দুল হান্নান মোল্লা ও মা পারভিন আক্তার সহ ১৬ জন সাক্ষ্য দেন। এ সময় দ্রুত সময়ের মধ্যে ন্যায় বিচারের দাবি জানায় রামিসার পরিবার। আগামীকাল আত্মপক্ষ সমর্থনে যুক্তি উপস্থাপন করবে আসামি পক্ষ।
শিশু রামিসা হত্যা মামলার সাক্ষ্য গ্রহণের দিন মঙ্গলবার সকালে কড়া নিরাপত্তায় ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে আনা হয় আসামি সোহেল রানা ও স্বপ্না খাতুনকে। এদিন আদালতে সাক্ষ্য দিতে আসেন রামিসার বাবা, মা, বোন ও চাচা চাচি সহ 16 জন। রামিসার বাবার জবানবন্দির মধ্য দিয়ে শুরু হয় সাক্ষ্য গ্রহণ। সাক্ষ্যতে রামিসার বাবা মা হত্যাকাণ্ডের লোমহর্ষক ঘটনার বর্ণনা দেন। বিকেল পর্যন্ত একে একে সাক্ষ্য দেন 16 জন। তাদের জবানবন্দিতে উঠে আসে অভিযুক্ত সোহেলের নৃশংসতার চিত্র। সকল সাক্ষীর সাক্ষ্য গ্রহণ যেহেতু শেষ হয়ে গেছে, সাক্ষ্য গ্রহণ প্রক্রিয়া ক্লোজ করে আগামীকাল আসামি পরীক্ষা জন্য রেখেছে। বুধবার আত্মপক্ষ সমর্থনে যুক্তি উপস্থাপন করবে আসামি পক্ষ। পক্ষে যেন বিচারটা স্বচ্ছ হয়, নিরপেক্ষ হয়, দেশ এবং দেশের বাইরে যেন এই বিচার প্রক্রিয়া প্রশ্নের সম্মুখীন না হয়, সেজন্য আমি আসামি পক্ষে চেষ্টা করেছি যেন বিচারটা আসামি পক্ষে মামলা পরিচালনা করেছি এবং চেষ্টা করেছি বিচারটা যেন প্রশ্নের সম্মুখীন না হয়, ত্রুটিমুক্ত হয়। আগামীকালকে এই মামলার 342 বা আসামির আত্মপক্ষ সমর্থনের জন্য দিন ধার্য আছে। এদিন রামিসার বাবা জানান সন্তান হত্যার ন্যায় বিচার ও সর্বোচ্চ শাস্তি চান তিনি। কোনো বাবা মা যেন আমার মতো এই বাগপটে এসে দাঁড়াতে না হয়। আমি বাংলাদেশের সরকার, বিরোধী দল উভয়ের কাছে বিনীতভাবে অনুরোধ করব, আপনারা সংসদে এমন একটা আইন পাশ করুন যেটা যারা স্বীকারোক্তি দিবে, স্বীকারোক্তি দেওয়ার সাথে তার 1 মাসের ভিতরে সেই রায় হবে এবং সেটা কার্যকারিতা হবে। গেল 19 মে মিরপুরের পল্লবীতে আসামি সোহেল রানার বাসা থেকে 2য় শ্রেণীর শিক্ষার্থী রামিসার খণ্ডিত মরদেহ উদ্ধার করে পুলিশ। সেদিনই নারায়ণগঞ্জ থেকে সোহেল রানাকে আটক করা হয়। পরদিন রামিসার বাবা পল্লবী থানায় ধর্ষণ ও হত্যা মামলা করেন। তন্ডা তারণ্য, দেশ টিভি, ঢাকা। সংক্ষিপ্ত সময় শিশু রামিসা হত্যার বিচার কার্যক্রম শেষ হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। বলেন, রায় আদালতের হাতে। আদ্দিন হাসপাতালে মারা যাওয়া 6 শিশুর ময়না তদন্ত না হয় অপরাধ তদন্তে ব্যাঘাত ঘটবে বলেও জানান তিনি। মঙ্গলবার সচিবালয়ে জরুরি সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান, মাদক ও জুয়া বন্ধে আইন সংশোধন হচ্ছে। ব্রিটিশ আমলের আইন দিয়ে বর্তমান সমাজের মরণব্যাধি মাদক ও জুয়ার বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নেওয়া সম্ভব হচ্ছে না বলে অসহায়ত্ব প্রকাশ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। মঙ্গলবার দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জরুরি সংবাদ সম্মেলনে তিনি জানান, মাদক কারবারিদের আইনের আওতায় আনার ক্ষেত্রে দুর্বলতার কথা। অনলাইন জুয়া, অফলাইন জুয়া, বেটিং এগুলো অনেকটা আন্তর্দেশীয় ক্রাইমের মতো হয়ে গিয়েছে। তো সেগুলো অ্যাড্রেস করার জন্য আধুনিক আইন দরকার, সেদিকে আমরা যাচ্ছি। এই আগামী সেশনে পার্লামেন্টের সেই আইনটা উত্থাপন করার চেষ্টা করব। তারপরে আমরা অর্গানাইজড ওয়েতে এগুলো অ্যাড্রেস করবো ইনশাআল্লাহ। এই জুয়ার সাথে মাদকও জড়িত এবং জুয়া এবং মাদকের সাথে অর্থ পাচারও জড়িত, মানি লন্ডারিংও জড়িত, এগুলো সব একসাথে করা হবে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে সালাউদ্দিন আহমদ বলেন, সবার প্রত্যাশা সংক্ষিপ্ত সময়ে শেষ হবে রামিসা হত্যার বিচার কাজ। আমাদের যেটা ফাংশন প্রসিকিউশন সাইড থেকে সেটা আমরা ফাংশন করতে পারি, বাকি আদালতের বিষয়। তবে আমরা চেষ্টা করব যাতে খুব দ্রুত সংক্ষিপ্ত সময়ের মধ্যে এই বিচারিক প্রক্রিয়াটা শেষ করতে পারি আমরা। এদিকে রাজধানীর আদ্দিন হাসপাতালে 6 শিশুর রহস্যজনক মৃত্যুর পর সংবাদ সংগ্রহে যাওয়ায় সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ব্যবস্থা না নেওয়া প্রসঙ্গে প্রশ্নের জবাব এড়িয়ে যান স্বরাষ্ট্রমন্ত্রী। এ সময় মৃত শিশুদের ময়নাতদন্তের প্রয়োজনীয়তার কথা জানান তিনি। পোস্টমর্টম ছাড়া যদি কোনো মামলা হয়, বিচার কাজের এক পর্যায়ে এটার বেনিফিটটা আসামি পক্ষ পেয়ে থাকে। সীমান্তে পুশব্যাক মোকাবিলায় বিজিবি সতর্ক অবস্থায় আছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। আগামী 2 মাসের মধ্যে ঢাকার ট্রাফিক ব্যবস্থায় শৃঙ্খলা আরও উন্নতি হবে বলেও জানান তিনি। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্রয়োগ করে ট্রাফিক নিয়ন্ত্রণটা করতে সক্ষম হয়েছে এ পর্যন্ত। ফররুখ বাবু, দেশ টিভি, ঢাকা। বিগত 2.5 মাসের বেশি সময় ধরে দুর্নীতি রোধে নতুন করে একটিও মামলা অনুসন্ধান শুরু করতে পারেনি দেশের সবচেয়ে বড় দুর্নীতি বিরোধী সংস্থা দুর্নীতি দমন কমিশন দুদক। সংস্থাটির যেই কমিশন দুর্নীতি বিরোধী সিদ্ধান্ত গ্রহণ করবে, সেই কমিশন ছাড়াই অনেকটাই কার্যত স্থবির সময় অতিবাহিত করছে দুদক। নজরদারি সংস্থাটির বড় এই শূন্যতাকে শুধু প্রশাসনিক সমস্যা নয় এবং বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারে দুর্নীতির প্রতিরোধের সাথে সাংঘর্ষিক বলে মনে করছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি। ফজলে আদিত্যের বিশেষ প্রতিবেদন।
কমিশন না থাকায় বিগত ২.৫ মাস ধরে আইনি অচলাবস্থায় রয়েছে রাষ্ট্রীয় একমাত্র দুর্নীতি বিরোধী সংস্থা দুর্নীতি দমন কমিশন দুদক। নতুন করে অনুসন্ধান শুরু করা, এজাহার বা মামলা দায়ের এবং তদন্ত শেষে আদালতে চার্জশিট বা অভিযোগপত্র দাখিলের মতো সব ধরনের মূল আইনি প্রক্রিয়া এখন সম্পূর্ণ বন্ধ। সংস্থাটির পরিসংখ্যান বলছে দুদক গঠিত হওয়ার পর থেকে ৬০টি কমিশনের মধ্যে মাত্র ৩টি পূর্ণ মেয়াদ শেষ করতে পেরেছে। বাকি ৪ কমিশনই মেয়াদের আগেই পদত্যাগ করেছেন। অন্তর্বর্তী সরকারের সময় দুদকের দায়িত্বে আসা চেয়ারম্যান সহ পুরো কমিশন নতুন সরকার গঠিত হওয়ার পর গত ৩ মার্চ পদত্যাগ করেন। এরপর নতুন কমিশন এখনো গঠন করেনি সরকার। নির্বাচিত সরকার আসার পর আমরা আমাদের ১৪তম দিনে আমরা পদত্যাগ করেছি। আমাদের পদত্যাগের বিশেষ কোনো কারণ নেই। আমরা অনুভব করেছি যে এই পরিবর্তনের পর নির্বাচিত যে সরকার, সেই সরকারেরও প্রত্যাশা রয়েছে। সরকার তার সেই প্রত্যাশা মিট আপ করার জন্য নিশ্চয়ই আমাদের চেয়ে অধিকতর যোগ্য কমিশন এখানে স্থাপন করবেন। দুদক আইন ২০০৪ অনুযায়ী যে কোনো মামলার আইনি অনুমোদন দেওয়ার একচ্ছত্র এখতিয়ার কেবল ৩ সদস্যের কমিশনের। চেয়ারম্যান ও কমিশনের অনুপস্থিতিতে মাঠ পর্যায়ে কর্মকর্তাদের এখন নতুন কোনো দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখার আইনি ক্ষমতা নেই। তাই নামমাত্র রুটিন ওয়ার্কেই চলছে রাষ্ট্রীয় সংস্থাটি। দুদক আইন অনুযায়ী ৩০ দিনের মধ্যে নতুন কমিশন নিয়োগের বাধ্যবাধকতা থাকলেও ৭০ দিনের বেশি পার হলেও এখনও গঠন করা হয়নি নতুন কমিশন, এমনকি সার্চ কমিটিও। দুদকের সাবেক মহাপরিচালক মইদুল ইসলাম বলছেন, রাজনৈতিক পট পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে বারবার নেতৃত্ব সংকটে পড়ছে সংস্থাটি। বিগত কমিশন কিছু কাজ করে রেখেছিল, যেগুলো অনুসন্ধানে গুরুত্বপূর্ণ অনুসন্ধান, তদন্ত, এগুলো আনা হয়েছিল, নেওয়া হয়েছিল, সেই কাজগুলো এগুবে না। সেইখানে যারা অনুসন্ধান, তদন্ত ইত্যাদি করছে তারা তো এই কাজগুলোকে ত্বরান্বিত করবে না, তারাও এক ধরনের হতাশায় ভুগবে। শেষ কমিশন পদত্যাগের পরও এখনও দুদক কমিশন শূন্য হওয়া বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারের সঙ্গে সাংঘর্ষিক বলে মনে করেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি। বর্তমান সরকার তাদের নির্বাচনী ইশতেহার, এর আগের ৩১ দফা জুলাই সনদের যে অঙ্গীকারগুলো তারা করেছেন, যেগুলো তারা অক্ষরে পালন করবেন বলে বলছেন, এই দুদককে কেন্দ্র করে যে অস্থিরতা সৃষ্টি হয়েছে সেটার দায় বর্তমান সরকার এড়াতে পারেন না। বিশেষ করে এই জন্য যে পদত্যাগের পর ২ মাসের বেশি সময় হয়ে গেছে, এখনো পর্যন্ত এই বিষয়ে কোনো সুনির্দিষ্ট পদক্ষেপ নেওয়া হয়েছে সেটাও জানা যাচ্ছে না। দ্রুততম সময়ে সার্চ কমিটির মাধ্যমে যোগ্য নেতৃত্ব নিয়োগ দেওয়া না হলে এই স্থবিরতা দেশের পুরো প্রশাসনিক জবাবদিহিতা ও শাসন ব্যবস্থায় দীর্ঘমেয়াদী নেতিবাচক প্রভাব ফেলবে বলে মনে করেন বিশ্লেষকরা। ফজলে আদিত্য, দেশ টিভি, ঢাকা। বিশ্ববাজার বছরে $20 বিলিয়ন পর্যন্ত রপ্তানির সম্ভাবনা রয়েছে দেশের চামড়া শিল্পে। অথচ সেই সম্ভাবনাময় খাত এখন ভুগছে ঋণ সংকটে। খেলাপি ঋণের বোঝা, অর্থায়নের ঘাটতি আর ব্যাংকগুলোর অনাগ্রহে কাঁচা চামড়া সংগ্রহ দেখা দিয়েছে সংকট। প্রায় 16,000 কোটি টাকার ঋণের বিপরীতে খেলাপি হয়েছে 2,000 কোটি টাকা, আর রাইট অফ হয়েছে আরও 800 কোটি টাকা। কেন্দ্রীয় ব্যাংকের মতে, চামড়া খাতে সুশাসন ও আস্থা ফিরলে ঋণের পরিমাণ 30,000 কোটি টাকা পর্যন্ত বাড়ানোর সুযোগ রয়েছে। শাহিনুল ইসলাম সাগরের বিশেষ প্রতিবেদন। একসময় তৈরি পোশাকের পর বৈদেশিক মুদ্রা আয়ের অন্যতম বড় উৎস হিসেবে বিবেচনা হতো চামড়া শিল্প। বর্তমানে ব্যবস্থাপনার সংকট, পরিবেশগত জটিলতা, আন্তর্জাতিক বাজার হারানো এবং ব্যাংক ঋণের সংকটে কঠিন সময় পার করছে রপ্তানিমুখী এ খাতটি। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী চামড়া খাতে বিতরণ করা ঋণের স্থিতি বর্তমানে প্রায় 16,000 কোটি টাকা। এর মধ্যে গত জুন পর্যন্ত প্রায় 2,000 কোটি টাকা খেলাপি ঋণে পরিণত হয়েছে। বছরের পর বছর এসব ঋণ আদায় না হওয়ায় চামড়া শিল্পের জন্য ঋণ প্রবাহ কমার চিত্র স্পষ্ট। যারা এই টাকাটা কাজে লাগাবে তারা ইতিপূর্বেই টাকা গ্রহণ করে ঋণ ফেরত দেয়। যেহেতু জনগণের আমানত, বাংলাদেশ ব্যাংক ইচ্ছা করলেই সেটা যথেষ্ট ব্যবহার করার জন্য দিতে পারে। পরিস্থিতি আরও জটিল করেছে রাইট অফ হওয়া ঋণ। ব্যাংকগুলো আদায় করতে না পেরে প্রায় 800 কোটি টাকার ঋণ রাইট অফ করেছে। খেলাপি ঋণ কমাতে কেন্দ্রীয় ব্যাংক মাত্র 2% ডাউন পেমেন্ট দিয়ে পুনঃ তফসিলের বিশেষ সুযোগ দিলেও অনেক উদ্যোক্তা সে সুবিধা গ্রহণ করেননি। বাংলাদেশ ব্যাংক বলছে, ঋণ বিতরণে এখন ঝুঁকি মূল্যায়নকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। গ্রাহকের অতীত ঋণ পরিশোধের ইতিহাস, ব্যাংকের সক্ষমতা এবং খাতভিত্তিক ঝুঁকি বিবেচনা করে ঋণ অনুমোদন করা হচ্ছে। প্রতিষ্ঠানগুলি নিজেদের সক্ষমতা যদি বাড়াতে পারে তবেই তো তাদের ঋণ চাহিদা সৃষ্টি হবে, এবং ব্যাংক তখন তার খরচ থেকে বের হয়ে এসে যতটুকু বরাদ্দ রেখেছে তার চেয়ে অধিক
ঋণ দিতে সমর্থ হবে এবং উৎসাহীও হবে। বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশনের দাবি, পর্যাপ্ত নগদ অর্থের সংকট এবং ব্যাংক ঋণ না পাওয়ার কারণে এবার কোরবানির মৌসুমে কাঙ্ক্ষিত পরিমাণ চামড়া সংগ্রহ করা যায়নি। তাদের অভিযোগ, খাতের বড় অংশের ঋণ সুবিধা সীমিত কয়েকটি প্রতিষ্ঠানের মধ্যে কেন্দ্রীভূত হয়ে আছে। দুটো গ্রুপেরই লোন আছে 5,000 কোটি টাকা প্লাস। তো ওরা কিন্তু এমন না যে মানে আমাদের ট্যানারি স্টেটের ভিতরে বড় বড় ট্যানারি মালিক, কিন্তু তারা কিভাবে 4,000 5,000 কোটি টাকা লোন পেল, এটা আমাদেরও প্রশ্ন। কোন কায়দায় তাদেরকে লোন দেওয়া হয়েছে, এবং এই দুইটা পার্টি কিন্তু এখন ডিফল্টার। অন্যদিকে আন্তর্জাতিক বাজারেও প্রতিযোগিতা হারাচ্ছে চামড়া শিল্প। বিশেষজ্ঞদের মতে সিইটিপি পুরোপুরি কার্যকর করা, প্রযুক্তিগত উন্নয়ন এবং আর্থিক সুশাসন নিশ্চিত করা গেলে চামড়া খাত আবারও ঘুরে দাঁড়াতে পারে। বর্তমানে বছরে প্রায় $1 বিলিয়ন রপ্তানি হলেও সঠিক পরিকল্পনা ও বিনিয়োগের মাধ্যমে তা $20 বিলিয়ন পর্যন্ত উন্নীত করা সম্ভব বলে মনে করেন তারা। $2 বিলিয়ন থেকে $20 বিলিয়নেও যেতে পারে যদি আমাদের দেশের চামড়া ব্যবসায়ী যারা আছেন তারা যদি সজাগ হন, সরকার যদি এখানে সজাগ হন, সিএটিপিটা যদি অ্যাক্টিভ করে দেন। বিশ্ববাজারে চামড়া ও চামড়াজাত পণ্যের চাহিদা এখনো অনেক বেশি। সংশ্লিষ্টরা বলছেন, চামড়ার বর্জ্য উপজাত ব্যবহার করে রাসায়নিক জেলাটিন, কোলাজেন, পশুখাদ্য, জৈব সার, ইট ও টাইলস সহ উচ্চমূল্যের বিভিন্ন পণ্য উৎপাদনেও বিশাল সম্ভাবনা রয়েছে। শাহিনুর ইসলাম সাগর, দেশ টিভি, ঢাকা। এবার 2026-27 অর্থ বছরে বাজেট বিশ্লেষণ। মূল্যস্ফীতির লাগামহীন ঊর্ধ্বগতিতে নিত্যপণ্যের দামে দেশের নিম্ন ও মধ্যবিত্তের জীবনযাত্রার ব্যয় ক্রমেই অসহনীয় হয়ে উঠছে। মধ্যপ্রাচ্য সংঘাত, জ্বালানির মূল্য সমন এবং বাজার ব্যবস্থাপনার দুর্বলতার প্রভাব পড়েছে সামষ্টিক অর্থনীতিতে। এমন বাস্তবতায় 9% ছাড়িয়ে যাওয়া মূল্যস্ফীতি আসন্ন বাজেটে 7.5% নামিয়ে আনার লক্ষ্য সরকারের। অর্থনীতিবিদরা বলছেন, আসন্ন বাজেটে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে হবে সরকারের বড় চ্যালেঞ্জ। শাহিনুল ইসলাম সাগরের প্রতিবেদন। মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি, জ্বালানির মূল্য বৃদ্ধি এবং সরবরাহ ব্যবস্থার চাপে দেশের বাজারে বেড়েছে প্রায় সব ধরনের নিত্যপণ্যের দাম। এতেই চাপ পড়েছে মূল্যস্ফীতিতে। চলতি অর্থবছরের বাজেট প্রস্তাবে মূল্যস্ফীতি ধরা হয়েছিল 6.5%, তবে বাস্তবতায় তা বেড়ে সংশোধিত বাজেটে করা হয় 7%। একই সময়ে কমানো হয় জিডিপি প্রবৃদ্ধি লক্ষ্যমাত্রাও। অর্থবছরের শুরুতে মূল্যস্ফীতি 8% ঘরে থাকলেও গেল এপ্রিল মাসে তা ফের ছাড়িয়ে যায় 9%। এতে বেশি চাপে পড়েছে নিম্ন মধ্যবিত্ত পরিবার। ক্যাব বলছে, বৈশ্বিক বাস্তবতার পাশাপাশি বাজারে অসাধু ব্যবসায়ীদের কারসাজি পরিস্থিতিকে আরো জটিল করে তুলেছে। আমাদের দেশে কিন্তু নিত্যপণ্য যতটা না বাড়ার কথা তার চেয়েও বেশি বেড়ে যায় শুধুমাত্র আমাদের এক শ্রেণীর অসাধু ব্যবসায়ীদের কারসাজির কারণে। এবং মানুষের মধ্যেও একটা জিনিস আছে যেটা আমরা বলে থাকি আর কি, যে চ্যালেঞ্জিং বাইং যেটা থাকে, ক্রাইসিস বাইং যেটাকে বলি, প্রয়োজন নাই তারপর আমরা কিনি। আগামী অর্থ বছরে জিডিপির আকার ধরা হয়েছে 68,31,633 কোটি টাকা। সেই সঙ্গে মূল্যস্ফীতির লক্ষ্য নির্ধারণ করা হয়েছে 7.5% এবং প্রবৃদ্ধি ধরা হয়েছে 6.5%। এমন বাস্তবতায় আসন্ন বাজেটে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণকে সবচেয়ে চ্যালেঞ্জিং হিসেবে দেখছেন অর্থনীতিবিদরা। গত 4-5 বছরে মূল্যস্ফীতি কারণে মূল্যস্তর কিন্তু অনেক উপরে চলে গেছে। মূল্যস্ফীতির হার যদি আমি এখন 7%ও নিয়ে আসি, তো তাহলেও গত 3-4 বছরে আমার মূল্যস্তর তো অনেক উপরে চলে গেছে। সুতরাং মানুষকে সেইটা আমার নিশ্চিত করতে হবে। তো এইটা করতে গেলে একটা বড় উপাদান হলো আমার বিনিয়োগ। বিশেষজ্ঞরা বলছেন, বাজার ব্যবস্থাপনায় কঠোর নজরদারি, সরবরাহ সচল রাখা, আমদানি ব্যয় কমানোর পাশাপাশি কৃষি উৎপাদন খাতে বাড়াতে হবে নীতি সহায়তা। সেই সঙ্গে মুদ্রানীতির সঠিক প্রয়োগ এবং সরকারি ব্যয়ে শৃঙ্খলা ফেরানো জরুরি। তাহলে তো বাজারে যেহেতু সংকটটা সরবরাহের দিক থেকে, সরবরাহ যদি না বাড়ে আর আপনার বাজেটের ব্যয় বেড়ে যায়, তাহলে তো সামষ্টিক চাহিদা বৃদ্ধি পাবে এবং যেটা ঘটছে মূল্যস্ফীতি তার উপরে আরও এডিশনাল বৃদ্ধির একটা জায়গা তৈরি করবে। সেখানে সমস্যা আরও গভীর হয়ে যাচ্ছে। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে কার্যকর উদ্যোগ নিতে না পারলে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় আরও বাড়ার শঙ্কা অর্থনীতিবিদদের। শাহিনুর ইসলাম সাগর, দেশ টিভি, ঢাকা। ভোক্তা পর্যায়ে কমল এলপি গ্যাসের দাম।
চলতি মাসে 12 কেজি এলপিজি সিলিন্ডারের দাম 55 টাকা কমিয়ে 1,885 টাকা নির্ধারণ করা হয়েছে। মঙ্গলবার বিকেলে দাম কমানোর নতুন ঘোষণা দেয় বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বিইআরসি। এদিন সন্ধ্যা 6টা থেকে নতুন সিদ্ধান্ত কার্যকর হবে বলে জানিয়েছে সংস্থাটি। এর আগে মে মাসে দেশের বাজারে অপরিবর্তিত ছিল এলপিজির দাম, তবে এপ্রিলে 2 বার সমন্বয় করে দাম বাড়ানো হয়। জুন মাসের জন্য ভোক্তা পর্যায়ে 2 টাকা 59 পয়সা কমিয়ে অটো গ্যাসের মূসক সহ দাম প্রতি লিটার 86 টাকা 93 পয়সা নির্ধারণ করা হয়েছে। এদিকে বিদ্যুতের দাম নিয়ে আজ আনুষ্ঠানিকভাবে সিদ্ধান্ত জানাবে বিইআরসি। এতে 20% পর্যন্ত বিদ্যুতের দাম বাড়তে পারে, যা চলতি মাসেই কার্যকর হবে। ঈদের ছুটি শেষ হলো, এখনও কর্মস্থলে ফিরছেন মানুষ। ফিরতি যাত্রার খবর জানাতে ঝালকাঠি ও টাঙ্গাইল থেকে যোগ দিচ্ছেন সহকর্মী নাইম হাসান ইমন ও অভিজিৎ ঘোষ। শুরুতে যাচ্ছে ঝালকাঠিতে, সেখানে রয়েছেন সহকর্মী ইমন। মহাসড়কে যাত্রী গাড়ির চাপ কেমন দেখছেন? কোনো ভোগান্তি পোহাতে হচ্ছে কিনা যাত্রীদের জানাবেন। দেখতে পাচ্ছি ঈদের যে ছুটির পরেই কিন্তু আসলে এই যে ঢাকায় যে ফেরা কর্মস্থলে মানুষ কিন্তু শুরু করেছে। তবে এই ঈদের ছুটির শেষে কিন্তু কর্মস্থলে মানুষের আমরা লক্ষ্য করছি যে উপচে পড়া ভিড় কাউন্টার গুলোতে। তবে যাত্রীদের কিন্তু অভিযোগ রয়েছে যে আসলে কাউন্টার কর্তৃপক্ষের বিরুদ্ধে, যে আসলে তারা যে ঢাকাগামী যে রয়্যাল রয়েছে বলেশ্বর, তারপর ইতালি জেবি এক্সপ্রেস সহ ঢাকা এক্সপ্রেস সহ বরিশাল এক্সপ্রেস সহ একটি গাড়ির বিরুদ্ধে কিন্তু অভিযোগ রয়েছে যে যাত্রীদের কাছ থেকে আসলে অতিরিক্ত ভাড়া নেওয়া হয়। দেখা যাচ্ছে 1100 টাকা 1200 টাকা পর্যন্ত কিন্তু নেওয়া হয় ঈদের মৌসুমে, কিন্তু ঈদের আগে কিন্তু এদের কাছ থেকে কিন্তু কম নেওয়া হয়, এরকম কিন্তু যাত্রীদের অভিযোগ রয়েছে। আমরা একটু যুক্ত হব, এখানে রয়েছে যে কাউন্টার, আসলে তার কাছে আমরা একটু যুক্ত হব। আসলে আপনি আমাদের জানাবেন যে যাত্রীদের অভিযোগ রয়েছে যে আপনাদের ঈদের মৌসুমে আপনাদের যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া নেওয়া হয়, আসলে কেন? একমাত্র পালকি গাড়ি 750 টাকা টিকিট বিক্রি করে ঢাকা টু গুলিস্তান মিরপুর। আমরা কোনো বাড়তি ভাড়া নেই না, যাত্রীরও কোনো কমপ্লেন নাই আমাদের কাছে। আপনার এখানে ইসলাম এবং ইতালি, তারপর বলেশ্বর, যমুনা লাইন, জেবি এবং বরিশাল এক্সপ্রেস, এগুলোতে আপনার 1100-1200 টাকা করে আপনার নেওয়া হচ্ছে, যাত্রীদের অভিযোগ রয়েছে। এটা ইসলামের যেটা বিষয়, গাড়িটা পাথরঘাটা থেকে নবীনগর যায়, ওর স্টার্টিং টু এন্ডিং পয়েন্টে যে ভাড়া আসে সরকারের, ওই ভাড়াই নেয়। বিআরটিএ নির্ধারিত যে ভাড়া, ওই ভাড়াই আমরা নেই। ঈদের আগে কিন্তু কম দেখা যাচ্ছে ভাড়া, কিন্তু এখন কেন বেশি ভাড়া নেওয়া হয়? ঈদের আগে যাত্রী থাকে না অ্যাভেলেবেল, এ কারণে যাত্রীদের সুবিধার্থে কোম্পানি এই যাত্রীদের ছাড়টা দেয়। আমাদের কোম্পানির নির্দেশনা মতো আমরা টিকিট বিক্রি করি, আমাদের বাড়তি কোনো ভাড়া নেওয়ার সুযোগ নাই। ইউনো মহোদয় ডেইলি মনিটরিং করে, সেনাবাহিনীর লোকজন আছে, বিভিন্ন মিডিয়া আছে, এরা মনিটরিং করে। আমরা বাড়তি ভাড়া নেওয়ার সুযোগ আমাদের। 1100-1200 টাকা কি এটা বিআরটি? 1100 টাকা বিআরটি অনুমতি, পাথরঘাটা নবীনগর। এই যে মাইলেজ আসে সরকারি রেট অনুযায়ী, ওই রেটে এই টাকায় আমরা। এখান থেকে কি 1100 টাকা নির্ধারণ করা আছে? এটা বলা হইল যে পাথরঘাটা থেকে নবীনগর যে ভাড়া, ওই ভাড়াটাই যাত্রী যে জায়গা থেকে উঠুক যে জায়গায় নামুক, ওই ভাড়াটাই নেয় কোম্পানি। ধন্যবাদ। আমরা কথা বলছিলাম আসলে এখানে যে কাউন্টার রয়েছে তার সঙ্গে, আমরা একটু এখানে আরেকজন যাত্রীর সঙ্গে কথা বলার চেষ্টা করব। জি ভাই, আপনি কোথায় যাচ্ছেন এবং কয় টাকা টিকিট কাটছেন? আমি 750 টাকার টিকিট কাটছি। ঠিক আছে, পালকি। আমরা আসলে কথা বলছিলাম একজন পালকি যাত্রীর সঙ্গে। তবে পালকির টিকিটটা আসলে নির্ধারিত ছিল, তবে পালকি ছাড়া যে সকল অন্যান্য গাড়ি রয়েছে, যে বলেশ্বর এবং ইতালি জেবি সহ যে অন্যান্য যেসব গাড়ি রয়েছে, আসলে এইসব গাড়িগুলো কিন্তু এই ঈদের মৌসুমে কিন্তু যাত্রীদেরকে জিম্মি করে অতিরিক্ত ভাড়া নেওয়া হয়, এমনকি আসলে দাবি করছেন যাত্রীরা। তবে ঈদ ছাড়া কিন্তু এদের কাছ থেকে কিন্তু কম টিকিটের দাম রাখা হয়। তো এ ছিল আমার কাছে ঝালকাঠি থেকে এই পর্যন্ত। আমরা এখন চলে যাব টাঙ্গাইলে, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী অভিজিৎ। অভিজিৎ, আপনি জানাবেন ওখানের পরিস্থিতি। জি, আপনাকে ধন্যবাদ। আমি এই মুহূর্তে রয়েছি টাঙ্গাইলের ভুয়াপুর বাস স্ট্যান্ড এলাকায়। আপনি আমার পিছনে দেখছেন যে এই গাড়িগুলো ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে, এবং যারা এই কর্মজীবী মানুষজন রয়েছে তারা বিগত 2 দিন ধরেই তারা ঢাকায় ফিরতে শুরু করেছে। এবং এই বাস স্ট্যান্ডে যে পরিবহনগুলো রয়েছে সেই পরিবহনগুলো নির্ধারিত ভাড়া আদায় করলেও এই ভুয়াপুর হয়ে যে তারাকান্দি থেকে যে বাসগুলো ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায় সেই বাসগুলোতেও বাড়তি ভাড়া আদায় করছে, এমন অভিযোগ রয়েছে। এবং
পাশাপাশি যে সিএনজি চালিত অটোরিকশা যেগুলো রয়েছে সেগুলো তো ভাড়া বাড়তি নিচ্ছে এমনটি যাত্রীরা বলছেন। এবং এছাড়া আপনারা জানেন যে ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের যে পরিবহনগুলো চলাচল করে সেই পরিবহনগুলোতেও বাড়তি ভাড়া আদায় করছে, যদিও সেই মহাসড়কটিতে প্রশাসনের কোনো ধরনের নজরদারি নেই। এবং যারা রয়েছেন তারা বলছেন যে মহাসড়কে যদি প্রশাসনের নজরদারি থাকতো, যে ভোক্তা অধিকারের যদি সেইখানে ভ্রাম্যমাণ করা হতো, সেক্ষেত্রে এই যে বাড়তি ভাড়া আদায় করতে পারতো না যারা চালক বা রয়েছেন পরিবহন সংশ্লিষ্টরা। এবং এই যে বাড়তি ভাড়া আদায়ে এই প্রশাসন থেকে এখন কোনো ধরনের উদ্যোগ নেই। মহাসড়কগুলোর যে পরিবহন রয়েছে এবং এলেঙ্গা বাস স্ট্যান্ডে থেকেও যে যাত্রীগুলো যাচ্ছে তারাও বাড়তি ভাড়া দিয়ে যাচ্ছে এমনটি বলছেন যাত্রীরা। তবে এই উপজেলা আমি যে উপজেলাটি রয়েছি এটি ভূয়াপুর উপজেলা প্রশাসন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুব হাসান কিছুক্ষণ আগে এই ভুয়াপুর বাস স্ট্যান্ডে তিনি অভিযান পরিচালনা করেছে এবং যাত্রীদের সাথে কথা বলেছেন। এই ভুয়াপুর বাস স্ট্যান্ডে যে পরিবহনগুলো রয়েছে সেই পরিবহনের যাত্রী যারা ঢাকায় ফিরছে তাদের সাথে কথা বলেছেন। তারা বলেছেন যে তারা নির্ধারিত ভাড়া নিচ্ছে এই ভুয়াপুর বাস স্ট্যান্ড থেকে। এবং এছাড়া তিনি কয়েকটি চিনি চালিত অটোরিকশাকেও জরিমানা করেছেন বাড়তি ভাড়া আদায়ের জন্য। আসলে এইখানে অভিযান চললেও সারা টাঙ্গাইলে একটু ভিন্ন চিত্র রয়েছে। যে মহাসড়কগুলো রয়েছে সেখানেও যদি এই ধরনের অভিযান পরিচালনা করা হতো তাহলে যাত্রীরা তারা কম টাকায় তারা ঢাকায় যেতে পারত। যদিও তারা ঈদের সময় যারা এসেছেন, যারা ঈদে বাড়িতে এসেছিলেন তাদের ফিরে যাওয়ার সময়ও তাদেরকে বাড়তি ভাড়া দিয়ে তাদের বাড়িতে যেতে হয়েছিল। এবং এই যে মহাসড়কটি এখন পর্যন্ত পরিবহনের চাপ রয়েছে, মানুষ ঢাকা ফিরতে শুরু করেছে। এই ছিল টাঙ্গাইল থেকে ঢাকায় ফেরা নিয়ে আমার কাছে সর্বশেষ। অতসী, আপনাদের দুজনকে ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফিরছেন মানুষ, সে বিষয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। অকেজো হয়ে পড়ে আছে 890 কোটি টাকা ব্যয়ে নির্মিত হবিগঞ্জের শাহচি বাজারে 100 মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন দেশের অন্যতম আধুনিক গ্যাস টারবাইন বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের প্রায় 1 দশক পরও বাণিজ্যিক উৎপাদনে যেতে পারেনি কেন্দ্রটি। বারবার যান্ত্রিক ত্রুটি আর দীর্ঘসূত্রতায় এ প্রকল্প এখন পরিণত হচ্ছে অনিশ্চয়তার প্রতীকে। হবিগঞ্জের শাহজি বাজারে 1000 মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন এই বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের কাজ শুরু হয় 2017 সালে। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের অধীনে প্রকল্পটি বাস্তবায়ন করে চীনা প্রতিষ্ঠান চায়না ক্যামসি ইঞ্জিনিয়ারিং। চুক্তি অনুযায়ী 2020 সালের জুনে উৎপাদনে যাওয়ার কথা থাকলেও করোনা মহামারীর কারণে কাজ পিছিয়ে যায়। পরে 2021 সালে প্রথমবার চালু করা হলেও কিছুদিনের মধ্যেই ভেঙে যায় টারবাইনের গুরুত্বপূর্ণ ব্লেড। এরপর একাধিকবার মেরামত, যন্ত্রাংশ পরিবর্তন ও পরীক্ষা নিরীক্ষা চালানো হলেও মেলেনি সমস্যার স্থায়ী সমাধান। সর্বশেষ 2024 সালের ফেব্রুয়ারিতে আবারও উৎপাদনে যাওয়ার উদ্যোগ নেওয়া হয়, কিন্তু এপ্রিলে ফের টারবাইনের ব্লেড ভেঙে গেলে পুরো কেন্দ্রটি বন্ধ হয়ে যায়। গেল 6 বছরে কেন্দ্রটি চালু ছিল মাত্র 1610 ঘন্টা। আমাদের কন্ট্রাক্ট অনুযায়ী তারা এলডি, আমরা যে সময় প্রজেক্ট কমপ্লিশন হবে, কাজটা শেষ হবে, এলডি অনুযায়ী আমরা 10% তার কাছে এলডি কাটে রাখবো আর কি। এটা তো টেকনিক্যাল ফল্ট মেশিনের, এই কারণে আমরা যে ত্রিপাক্ষিক মিটিং করছি, আমরা এটা সলভ করার চেষ্টা করতেছি, কিন্তু এটা সলভ না হওয়া পর্যন্ত তো এটা প্ল্যানটা চালু করতে পারতেছি না, আর ইপিসির সাথে আমাদের দেনা পাওনাও কমপ্লিট করতে পারতেছি না। প্রকল্পের কাজ পুরোপুরি শেষ না হলেও ঠিকাদারি প্রতিষ্ঠানকে অধিকাংশ বিল পরিশোধ করা হয়েছে। পিডিবি যেহেতু ইনভেস্ট করে ফেলছে, পেমেন্টও 70% মতো পেমেন্ট হয়ে গেছে, সেই হিসাবে পিডিবি অবশ্যই এটা চালু করবে। চুক্তি বাতিল করলে আমাদের টাকা, যে টাকা সাশ্রয় হবে সেই টাকা দিয়ে দেশের বিদ্যুৎ খাতে সম্ভাবনাময় এই প্রকল্প বারবার হোঁচট খেয়েছে যান্ত্রিক জটিলতায়। সব বাধা কাটিয়ে কেন্দ্রটি কবে জাতীয় গ্রিডে পূর্ণ সক্ষমতায় বিদ্যুৎ যোগ করবে, এখন সেটি বড় প্রশ্ন। তাসফিয়া ইসলাম, নিউজ ডেস্ক, দেশ টিভি। সচিবালয়ে কথা বলছেন স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত হোসেন বকুল, সরাসরি চলে যাচ্ছে সেখানে। পয়েন্ট করলাম, পয়েন্ট করে সমানে গুলি শুরু করলাম, মেয়েটা মারা গেছিল। আর্মি মারা গেছে কিনা জানি না, ওই পারে তো যা দেখতে পারিনি, মেয়েটা মারা গেছে। ওইটা ট্রিমেন্ডাস ফাইট ছিল। 17.5 ঢাকা ব্রিজের সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট আমি। হ্যাঁ, আই ওয়াজ এ ভেরি ব্রিলিয়েন্ট স্টুডেন্ট, লেখাপড়া তো কন্টিনিউসলি করেছি। হ্যাঁ, শুরু করবো। বিসমিল্লাহির রহমানির রহিম।
সবাইকে শুভ সকাল। আপনারা জানেন যে গতকাল গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের সাথে দেশের ভবিষ্যৎ স্বাস্থ্য খাত কিরূপ হবে সেটা নিয়ে দীর্ঘ সভা হয়েছে। কিছু সিদ্ধান্ত আমরা নিয়েছি। আমি সিদ্ধান্তগুলি আনতে গিয়ে যে মহাপুরুষ এবং যে মহিষী নারীর হারানোর বেদনা বুকে ধারণ করে কথাটি বলবো, সেটি মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা। উনি রাষ্ট্র ক্ষমতায় এসে এদেশের নিম্নবিত্ত, মধ্যবিত্ত, হতদরিদ্র মানুষের চিকিৎসা সেবাকে সহজলভ্য করার লক্ষ্যে সারা বাংলাদেশের প্রত্যেকটি উপজেলায়, তৎকালীন থানায় 31 শয্যা বিশিষ্ট হাসপাতাল ভবন নির্মাণ করেছিলেন, লোকবল সরবরাহ করেছিলেন, স্বাস্থ্যসেবা ওই পরিসরে নিশ্চিত করেছিলেন। পরবর্তীতে দেশনেত্রী, দেশমাতা, স্বৈরাচার বিরোধী আন্দোলনের অবিসংবাদিত নেত্রী, সংসদীয় গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠাতা, সাবেক প্রধানমন্ত্রী, সাবেক চেয়ারপারসন বিএনপি বেগম খালেদা জিয়া, উনি সেই 31 শয্যা থেকে জনগণের স্বাস্থ্যসেবাকে আরো বড় পরিসরে বিস্তৃত করার লক্ষ্যে সকল 31 শয্যার হাসপাতালগুলিকে 50 শয্যায় উন্নীত করেন এবং কোনোটা ভার্টিক্যাল, কোনোটা নতুন ভবনে রূপান্তরিত করেন। আমি অত্যন্ত আনন্দের সাথে আপনাদেরকে বলতে চাই যে আমাদের বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী, যিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার উত্তরসূরি, আজকের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান গতকাল সিদ্ধান্ত দিয়েছেন। শুধু সিদ্ধান্তই নয়, আমরা গণপূর্ত বিভাগকে নির্দেশনা প্রদান করেছি, আজকে থেকে কাজ শুরু করবে বাংলাদেশের 500 উপজেলায় সরেজমিনে ওনাদের লোক পাঠিয়ে, যেটা ভার্টিক্যালি হয় সেটা ভার্টিক্যালি, যেটা নতুন ভবনের প্রয়োজন হবে সেটা নতুন ভবন, এভাবে 50 শয্যা থেকে আমরা সারা বাংলাদেশের সকল উপজেলায় 50 শয্যা থেকে 101 শয্যা বিশিষ্ট হাসপাতালে রূপান্তরিত করতে যাচ্ছি এবং লোকবল দিতে যাচ্ছি। 101 শয্যা বিশিষ্ট 500 উপজেলার মধ্যে 8টি উপজেলায় 100 শয্যা বিশিষ্ট হাসপাতাল আছে। ওই 8টি বাদ দিয়ে 492টি উপজেলায় আমরা 50 শয্যা থেকে 101 শয্যা বিশিষ্ট হাসপাতালের কার্যক্রম নতুনভাবে করার জন্য আজকে থেকে শুরু করেছি। সেই হিসাবে জনবল, যন্ত্রপাতি দেওয়ার জন্য প্রত্যেক মন্ত্রণালয়কে একই মিটিংয়ে ডেকে মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশনা প্রদান করেছেন। আমি আরো আনন্দের সাথে আপনাদেরকে বলি, মাননীয় প্রধানমন্ত্রী কতটুকু গভীরে গিয়েছেন। হাসপাতালগুলিতে আমাদের গ্রামীণ অবকাঠামোর মধ্যে, গ্রামের মানুষের মধ্যে এখন আপনারা জানেন ফিজিওথেরাপির অত্যন্ত প্রয়োজন পড়ে, ছেলেদের হোক এবং মেয়েদের হোক, বিভিন্ন কারণে বয়সে কম বয়সী মানুষের এখন এই প্রবলেমটা হচ্ছে এবং ফিজিওথেরাপি ইজ এ ভেরি গুড ট্রিটমেন্ট। সেইখানে প্রত্যেকটি হাসপাতালে আমাদের একজন করে মেল মানে পুরুষ এবং আমাদের মায়েদের সেবা করার জন্য, যাতে পুরুষের কাছে না যেতে হয়, একজন পুরুষ এবং একজন মহিলা ফিজিওথেরাপিস্ট দেওয়া হবে সেখানে প্রত্যেকটি হাসপাতালে ফিজিওথেরাপি করার জন্য। এটা একটা যুগান্তকারী পদক্ষেপ স্বাস্থ্য খাতে। আমরা সেই সাথে 5টি বিভাগে 5টি শিশু হাসপাতাল 200 শয্যা বিশিষ্ট, খুলনা, বরিশাল, রংপুর, রাজশাহী, কুমিল্লা। আপনারা জানেন আমি এর মধ্যে 4টি আমি নিজে ভিজিট করেছি। কথা বলছিলেন স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত হোসেন বকুল। আমরা সরাসরি যুক্ত ছিলাম সেখানে।